আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 1230 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 3600-রও বেশি বেসামরিক স্থাপনা। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সংঘাত নিরসনে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা হামলা। সব মিলিয়ে কার্যত দাও দাও করে জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধুই দুটি রাষ্ট্রের সরাসরি সংঘর্ষ, নাকি এর অন্তরালে লুকিয়ে আছে আরো বৃহত্তর কোনো ভূরাজনৈতিক হিসাব নিকাশ? চলুন বিষয়টি একটু গভীরভাবে অনুধাবনের চেষ্টা করি। বর্তমানে ইরানের রাজধানী তেহরানের আকাশে প্রায় নিয়মিতই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দীর্ঘ সময় ধরে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দেশটির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয় বিশ্ববাসীর কাছে। তবুও যেসব তথ্য ছবি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, সেগুলো এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ইরানি গণমাধ্যম ফারস জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে তেহরানের দক্ষিণ পশ্চিম অবস্থিত পারান্ত শহরে। সেখানে দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুটি। আশপাশের একাধিক আবাসিক ভবনও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় কেবল ইস্পাত বা কংক্রিটের নির্মিত স্থাপনায় ভেঙে পড়েনি, ভেঙে গেছে অসংখ্য শিশুর স্বপ্ন, অসংখ্য পরিবারের ভবিষ্যৎ। নীরবে নিভে গেছে বহু নিষ্পাপ প্রাণ। ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির একটি গার্লস স্কুলে হামলার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে প্রায় 170 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনার শহরের একটি স্কুলে চালানো হামলাতেও নিহতের সংখ্যা প্রায় একই। হামলার পর প্রকাশিত ছবিগুলো যেন এক ভয়াবহ গণকবরের দৃশ্য মনে করিয়ে দেয়। শিক্ষার্থীদের নিথর দেহের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাদের স্বজনরা। বিশ্ব যখন পবিত্র রমজান মাসের শান্তি ও সংযমের আবহে নিমগ্ন, ঠিক সেই সময়ে রমজানের 10ম দিনে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার বক্তব্য, এই সামরিক অভিযান কেবল একটি যুদ্ধ নয়, বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী বিভাজনের বীজ বপন করার চেষ্টা করছে। মুসলিম বিশ্বকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোই তাদের মূল উদ্দেশ্য, এমন অভিযোগ তুলেছে তেহরান। তবে সংঘাতের আগুন শুধু ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকেনি। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা এই সংকটকে নতুন মাত্রা দিয়েছে। যদিও ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, এই হামলার পেছনে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই, বরং এর নেপথ্যে রয়েছে ইসরায়েল। তেহরানের অভিযোগ, এটি একটি তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশন এবং নিজে হামলা চালিয়ে তার দায়ী প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়ার কৌশল। এর মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরান বিরোধী মনোভাব তৈরি করাই ছিল মূল লক্ষ্য। এদিকে ইরানের গোয়েন্দা সূত্র আরো সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বন্দর। সেখানে হামলা চালিয়েও ইরানের উপর দায় চাপানোর পরিকল্পনা থাকতে পারে বলে দাবি তেহরানের। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের দূরত্ব বাড়ানোর কৌশল গ্রহণ করা হচ্ছে, এমন আশঙ্কাও প্রকাশ করেছে তারা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকাও নতুন করে আলোচনায় উঠে আসে। আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতিকে উপেক্ষা করার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। আর আমেরিকার এই সামগ্রিক আধিপত্য নিয়ে 2023 সালেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের অন্যতম অশুভ শক্তি। তার মতে, এই আধিপত্য শুধু বৈশ্বিক স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তিকেও দুর্বল করে দেয়। আর সেই আগ্রাসী নীতিরই সর্বশেষ শিকার এখন ইরান। সম্প্রতি এক জনসভায় সাবেক সেনা সদস্য, যিনি বর্তমানে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে সিনেট নির্বাচনে লড়ছেন, তিনি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের জন্য কেউ যুদ্ধ করতে চায় না। তবে এই বক্তব্য দেওয়ার পরপরই নিরাপত্তা কর্মীরা তাকে জোরপূর্বক সভাস্থল থেকে সরিয়ে দেয়। এখানেই প্রশ্ন থেকে যায়, যদি জনগণ যুদ্ধ না চায়, তবে কি এই সংঘাত তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? সংঘাত নিরসনে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো উভয় পক্ষকে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য স্পষ্ট, আমরা এই যুদ্ধ শুরু করিনি,
আমাদের উপর আক্রমণ করা হয়েছে, তাই এর পরিণতির দায় হামলাকারীদেরকেই বহন করতে হবে। দর্শক, এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষের জীবন। স্কুলের শিশু, তেল শোধনাগারের শ্রমিক, শহরের সাধারণ বাসিন্দা, তারাই এই যুদ্ধের আগুনে পুড়ছে সবচেয়ে বেশি। তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ আজ গভীর অনিশ্চয়তার মুখে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই নতুন শক্তি নির্ভর পররাষ্ট্রনীতি বৈশ্বিক ব্যবস্থার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পারে এবং সেই হুঁশিয়ারি অনুযায়ী তারা হামলা চালাচ্ছে। আর তার প্রতিক্রিয়ায় যে কোনো মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আরো বৃহত্তর সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন অশান্তির ঘন মেঘ। ক্ষেপণাস্ত্রের বদলে যদি কূটনীতির দরজা খুলে দেওয়া যায়, তবে হয়তোবা রক্ষা পাবে অগণিত প্রাণ। অন্যথায় যুদ্ধের মূল্য শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, সম্ভবত পুরো বিশ্বকেই দিতে হবে। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।